বঙ্গবিভাজন চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যে হচ্ছে প্রথম প্রশ্ন, বঙ্গবিভাজন কোন ভাইসরয়ের শাসনকালে সংঘটিত হয়েছিল? বঙ্গবিভাজন লর্ড কার্জনের শাসনকালে সংঘটিত হয়েছিল। 1905 খ্রিস্টাব্দে কোন তারিখে বঙ্গবিভাজন কার্য সংঘটিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গবিভাজন কার্য সংঘটিত হয়েছিল। বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব কোন সভায় গৃহীত হয়েছিল? 1905 সালে 7ই আগস্ট মহারাজা মহিন্দ্র চন্দ্র নন্দীর অধ্যক্ষতায় কাসিম বাজার হতে অনুষ্ঠিত জনসভায়। স্বদেশী আন্দোলনের সময় যুগান্তর নামক সংবাদপত্র কে সম্পাদনা করেছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত স্বদেশী আন্দোলনের সময় যুগান্তর নামক সংবাদপত্রটি সম্পাদনা করেছিলেন। বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ নামক অনুষ্ঠান কখন গঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ নামক অনুষ্ঠান গঠন করা হয়েছিল। বেঙ্গল কেমিক্যালস নামক শিল্প প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা কে ছিলেন? আচার্য প্রফুল্ল রায়। কার পৌরোহিত্যে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে জাতীয়দের জন্য স্বরাজ দাবি করা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? দাদাভাই নওরোজির পৌরকতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতীয়দের জন্য স্বরাজ দাবি করে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। বঙ্গদেশকে কখন একত্রীকরণ করা হয়েছিল? 12ই ডিসেম্বর 1911 সালে বঙ্গদেশকে একত্রীকরণ করা হয়েছিল। তারপর আছে আমরা সংক্ষিপ্ত উত্তর। তো সংক্ষিপ্ত উত্তর প্রথম হচ্ছে, বঙ্গবিভাজনের ফলে সৃষ্ট হওয়া পূর্ববঙ্গ ও অসম নামক প্রদেশটির সঙ্গে সংলগ্ন বঙ্গদেশের প্রধান 3টি ভৌগোলিক অঞ্চলের নাম উল্লেখ করো। তো 3টি ভৌগোলিক অঞ্চলের নাম হলো ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী। বঙ্গবিভাজনের অন্তর্নিহিত উদ্দেশ্য কি তা সংক্ষেপে আলোচনা করো। তো বঙ্গবিভাজনের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র বঙ্গদেশকে দ্বিখণ্ডিত করে হিন্দু, বাঙালি এবং বুদ্ধিজীবীদের দুটো প্রদেশেই সংখ্যালঘুতে পরিণত করা। হিন্দু মুসলমানদের মধ্যকার একতা ভেঙে ব্রিটিশ সাম্রাজ্যকে শক্তিশালী রূপে গড়ে তোলা, এটাই ছিল তার দ্বিতীয় উদ্দেশ্য। বঙ্গবিভাজনের মাধ্যমে রাজনৈতিক চৈতন্য সম্পূর্ণ হিন্দু বাঙালিদের পঙ্গু করে জাতীয়তাবাদ বিকাশে পথ রোধ করা। রাজনৈতিক ক্ষেত্রে অনুগ্রহ মুসলমানদের ইংরেজ এর প্রতি অনুগত করা। তো তার মধ্যে এই 4টি পয়েন্ট ছিল তোমার বঙ্গবিভাজন অন্তর্নিহিত উদ্দেশ্য। তার মধ্যে যে ইংরেজ শাসনের প্রতি মুসলমানদের অনুগ্রহ করার জন্য মুসলমানদের অনেক লোভনীয় পদ প্রদান করা হয়েছিল এবং বঙ্গবিভাজনে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছিল যাতে তারা এই বঙ্গবিভাজনের বিরোধী আন্দোলন সফল না হয়। বঙ্গবিভাজনের বিরোধী আন্দোলন কেন স্বদেশী আন্দোলন নামে পরিচিত হলো? 1905 সালের 19 জুলাই তারিখে বঙ্গবিভাজন পরিকল্পনা সরকারিভাবে প্রকাশ হওয়ার পর্যন্ত পূর্ব, উত্তর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যোগদান দেয়। এই আন্দোলনে সংবদ্ধভাবে বিদেশি বস্তু বর্জন এবং স্বদেশী বস্তু গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার পর থেকেই এই আন্দোলনকে স্বদেশী আন্দোলন নামে পরিচিত হয়। তো এই আন্দোলনকে স্বদেশী আন্দোলন বলা কারণ 1905 সালে যে বঙ্গবিভাজন সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে উঠেছিল, তখন শুধু এতেই সীমাবদ্ধ ছিল না, এই আন্দোলনটি বিদেশি বস্তু পরিত্যাগ করা এবং স্বদেশী বস্তু গ্রহণের জন্য সিদ্ধান্তেও একটি পদক্ষেপ গ্রহণ করেছিল। তাই জন্য এই আন্দোলনকে স্বদেশী আন্দোলন বলা হয়। তো এই প্রশ্নে স্বদেশী আন্দোলন জাতীয় শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখেছিল সে বিষয়ে আলোচনা করো। তো স্বদেশী আন্দোলন প্রথম দিকে বিদেশি বস্তু বর্জনের মাধ্যমে শুরু হলেও এই আন্দোলন শুধু বিদেশি বস্তু বর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ইহা বঙ্গদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ নেতৃবৃন্দ ছাত্র সমাজকে সরকারি শিক্ষা অনুষ্ঠান ত্যাগ করে আহ্বান জানিয়েছিলেন। ছাত্রদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার জন্য ডন সোসাইটি নামে একটি জাতীয় অনুষ্ঠান গঠন করা হয়। আন্দোলনের ফলে সরকারি বিদ্যালয় ত্যাগ করে আসা ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ায় বঙ্গদেশের বেশ কয়েকটি স্থানে জাতীয় বিদ্যালয় গঠন করা হয়। প্রথম বঙ্গজাতীয় বিদ্যালয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে 1905 সালে 6 আগস্ট প্রতিষ্ঠা করা হয়। জাতীয় বিদ্যালয়টি পরিচালনা করার জন্য জাতীয় শিক্ষা পরিষদ নামক একটি শিক্ষিত অনুষ্ঠান গঠন করা হয়। স্বদেশী আন্দোলনের সময় সর্বমোট 62টি মাধ্যমিক, 3000টি প্রাথমিক এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষ অবদান দিয়েছিল স্বদেশী আন্দোলন, যার মাধ্যমে বিভিন্ন স্বদেশী বিদ্যালয় এবং কলেজ গড়ে উঠেছিল এবং স্বদেশী টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। স্বদেশী আন্দোলনের সময় বঙ্গদেশে জাতীয় শিল্পের বিকাশ কিভাবে সম্ভব হয়েছিল আলোচনা করো। স্বদেশী আন্দোলনের সময় আত্মশক্তি বিকাশের মানসিকতা বঙ্গদেশে জাতীয় শিল্প বিকাশের ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। স্বদেশী পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কুটির শিল্পের সঙ্গে কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তাছাড়াও স্বদেশী আন্দোলন ফলে জাতীয় ব্যাংক ও বীমা কোম্পানিও গড়ে উঠেছিল। স্বদেশী আন্দোলনের ফলে গড়ে ওঠা কিছু প্রতিষ্ঠানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী ভাণ্ডার, সরলা দেবীর লক্ষ্মী ভাণ্ডার, আব্দুল হালিম এর ইউনাইটেড বেঙ্গল স্টোর প্রধান ছিল। এইসব প্রতিষ্ঠানের সকল প্রকারের স্বদেশী দ্রব্য বা পণ্য বিক্রি করা হতো। তাছাড়া বঙ্গবাসীর মনে আত্মবিক শক্তি এবং আত্মনির্ভরশীলতার মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে বঙ্গদেশে বেশ কয়েকটি বঙ্গশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আচার্য প্রফুল্ল রায়ের বেঙ্গল কেমিক্যালস, জামশেদজি টাটার লৌহ শিল্প কারখানা ইত্যাদি প্রধান ছিল। বঙ্গদেশের রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে এইভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আধুনিক শিল্প প্রতিষ্ঠানের বুনিয়াদ গড়ে উঠেছিল। এক কথায় বলতে ভারতবর্ষের ব্যবসা ও শিল্প ক্ষেত্রে স্বদেশী আন্দোলন এক নতুন যুগের সূচনা করেছিল।
স্বদেশী আন্দোলন দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কি কি আন্দোলন বিরোধী কার্যসূচি গ্রহণ করেছিল? তো তার উত্তরটি হলো, স্বদেশী আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকারের কর্মসূচিগুলি হলো, লর্ড কার্জন কংগ্রেসের উদারপন্থী নেতাদের হাতের মুঠোয় রাখার জন্য অনেককেই বিভিন্ন উপাধি পদও প্রদান করেছিল। তো এখানে অনেক নেতাদের নিজের হাতের মধ্যে রাখার জন্য স্বদেশী আন্দোলনের সময় তখনকার যে ব্রিটিশ ছিলেন বা লর্ড কার্জন ছিলেন, লর্ড কার্জন তখন অনেককে বিভিন্ন সরকারি উপাধি এবং ব্রিটিশ সংসদের সদস্য পদ, উচ্চ ন্যায়ালয় বিচারপতি পদেও নিযুক্ত করেছিলেন, যাতে তারা লর্ড কার্জনের এবং ব্রিটিশ সরকারের জন্য সমর্থন প্রদান করে। তারপর আছে, লর্ড কার্জন বঙ্গবিরোধী আন্দোলনকে দুর্বল করার জন্য উদারপন্থী নেতার কাছ থেকে সহযোগিতা আশা করেছিলেন, তাই তিনি এই নেতাদেরকে উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি, ব্রিটিশ সংসদের সদস্য পদ অথবা প্রাদেশিক পর্যায়ে লোভনীয় পদও প্রদান করেছিলেন, যে আমি আগে ডিসকাশন করেছিলাম। তারপর আছে আমাদের, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিলেন। তারপরে প্রশ্নটি হচ্ছে, স্বদেশী আন্দোলনের 3টি ফলাফল উল্লেখ করো। তো স্বদেশী আন্দোলনের 3টি ফলাফল হলো, স্বদেশী আন্দোলনের যুগার জাতীয় সাহিত্য সৃষ্টি বিকাশের প্রেরণা সঞ্চালন করেছিল। এই আন্দোলন পটভূমিতে বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা, গ্রন্থ, নাটক ইত্যাদি প্রকাশিত হয়েছিল। তো স্বদেশী আন্দোলনের ফলাফলের প্রথমটি হচ্ছে যে এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল বিভিন্ন সংবাদপত্র, পত্রিকা, নাটক, গ্রন্থ ইত্যাদিগুলো এই আন্দোলনে একটি বিশেষ পদ গ্রহণ করেছিল। তারপর আসে, স্বদেশী আন্দোলনে শুধু বিদেশি পণ্য বর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বঙ্গদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার যথেষ্ট পরিবর্তন সাধন করেছিল। এই আন্দোলনের ফলে বঙ্গদেশে বেশ কয়েকটি মাধ্যমিক, প্রাথমিক ও জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। তো স্বদেশী আন্দোলনের ফলে দেশভরের মধ্যে শুধু বিদেশি বস্তু বর্জন হয়েছিল তা নয়, সেই সময়কায় স্বদেশী আন্দোলনের সময় দেশভরে জুড়ে বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক এবং জাতীয় বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। তো স্বদেশী আন্দোলনে আত্মশক্তি বিকাশে মানসিকতায় বঙ্গদেশে জাতীয় শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। তো স্বদেশী আন্দোলন 3 নম্বর যা ফলাফল ছিল তার মাধ্যমে ছিল যে তাই সেই সময়কার বিভিন্ন স্বদেশী কারখানা, ঔদ্যোগিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, যার মধ্যে জামশেদজির লোহা টাটা শিল্প প্রধান ছিল। তারপরের প্রশ্নটি হচ্ছে, স্বদেশী আন্দোলনের 3টি অবদান উল্লেখ করো। তো স্বদেশী আন্দোলনের 3টি অবদান হলো, বা স্বদেশী আন্দোলনের অবদানগুলো হলো, স্বদেশী আন্দোলন ভারতবাসীকে গণ আন্দোলন সম্পর্কে রাজনৈতিকভাবে শিক্ষিত করে তুলেছিল। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতবাসীরা ব্রিটিশ সরকারের নিকট স্বরাজ দাবি করার সুযোগ লাভ করেছিল। স্বদেশী আন্দোলনের ভিতরে দিয়ে ভারতীয় নারীর আন্দোলনের প্রবণতা গড়ে উঠেছিল। এবং লাস্টের পয়েন্টটি হলো, স্বদেশী আন্দোলনের পথ ধরে ভারতবাসীর সশস্ত্র বিপ্লবের সূচনা হয়েছিল। তো স্বদেশী আন্দোলনের যে অবদানের মধ্যে প্রথমটি ছিল যে স্বদেশী আন্দোলন ভারতবর্ষের রাজনৈতিকভাবে লোককে শিক্ষিত করে তুলেছিল এবং তার চেতনা সম্পূর্ণ করে তুলেছিল, যা তারা বুঝতে শিখেছিল যে বা ব্রিটিশ কীভাবে আমাদেরকে দেশকে শাসন করেছিল এবং তা আমাদেরকে কীভাবে শোষিত করেছিল, এক্সপ্লটেশনের মাধ্যমে আমাদের দেশের সব সম্পদগুলো তারা শোষণ করেছিল, তা একটা বিরোধী ভাব এবং রাজনৈতিক শিক্ষা এই আন্দোলনের মাধ্যমে হয়েছিল। এর মাধ্যমে শুধু ব্রিটিশ সরকারের নিকট যে আমরা দাবি করার একটা সুযোগ পেয়েছিলাম, এই আন্দোলনের মাধ্যমে যেসব নারীরা পিছিয়ে ছিল সেই সব নারীরা এই আন্দোলনের সহযোগিতা করেছিল এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়েছিল। যা এই আন্দোলনের প্রধান হয়েছিল যে এই আন্দোলন সশস্ত্র বিপ্লবের সূচনা করেছিল। এখানে নারী, যুবক এবং সকল বর্গের মানুষরা এই বিপ্লবের সঙ্গে জড়িত হয়েছিল। তো আজকে আমাদের ইতিহাসের প্রথম অধ্যায় সমাপ্ত হলো, এবং এই অধ্যায়ে যদি কোনো প্রশ্ন বা যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এই সুযোগটা লাভ করে। এবং নেক্সট ক্লাসে আমরা পড়ব ভূগোলের প্রথম অধ্যায়।